আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের ধারাবাহিক ব্যাংকিং রিলেটেড আজকের ব্যাংক হচ্ছে যমুনা ব্যাংক। পদ্মা, মেঘনা, যমুনা এগুলো সরকারি তেল কোম্পানি হলেও যমুনা ব্যাংকের সাথে সরকারের কোনো লেনা দেনা নাই। এটা একটা বেসরকারি খাতের কিন্তু ব্যাংক। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই যমুনা ব্যাংক সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার জন্য। অলরেডি আমরা 8টা ভালো টপ কোম্পানি ব্যাংক রিলেটেড ভিডিও আপলোড করেছি। এর বাইরেও আপনাদের কিছু রিকোয়েস্ট ছিল, যেমন এনসিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, এটা ছাড়া মিডল্যান্ড। তো আসলে এগুলা মোটামুটি বলতে পারি যে বি ক্যাটাগরিতে পড়ে যায়, তো এই জন্য এগুলা সম্পর্কে ভিডিও না বানানোই ভালো। তারপরেও যদি আপনাদের রিকোয়েস্ট থাকে আমরা ট্রাই করব। তো একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে শেয়ার বাজারে ব্যাংকের শেয়ারগুলোর দাম কম। এর কারণটা হচ্ছে ম্যাক্সিমাম ব্যাংকই প্রতি বছর শেয়ার বোনাস দেয়, তার মূলধন বৃদ্ধি করে, ওই জন্য দামটা অতটা বাড়ে না। যদি শেয়ার বোনাসটা না দিত দাম কিন্তু বাড়তো। তার মানে এগুলা কম দামি এই কারণে না যে মার্কেট ভ্যালু করতেছে না, কম দামি হচ্ছে প্রতি বছরই শেয়ারটা তারা বোনাস দেয়। ব্যাংকিং শেয়ার যাচাই করার পূর্বে অ্যাটলিস্ট একটা জিনিস মনে রাখবেন যে আপনার রিটার্ন অন ইকুইটি আপনি 5 থেকে 10 বছরের অ্যাভারেজটা দেখবেন। কারণ একটা ব্যাংক একদিনে ভালো করতে পারে না। আমরা বিভিন্ন ব্যাংক দেখিয়েছি যে কিছু ব্যাংক 20 বছর 25 বছর লেগেছে ভালো করতে। রেপুটেশন তৈরি করতে ব্যাংকের কিন্তু সময় লাগে। তো এর জন্য কমপক্ষে 5 থেকে 10 বছরে 12% কমপক্ষে আয় করতে পারতেছে এরকম। আর তার এনপিএল খেলাপি ঋণ 5%-এর কমে আসছে, এইরকম যদি ব্যাংক হয় আপনি বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি যাতে গ্রোথ থাকে, যেমন ট্রাস্ট ব্যাংক, তাদের গ্রোথটা একটু কমে গেছে, ওই জন্য দামটা কিন্তু কম। কি ওই জন্য আপনি দেখবেন যাতে প্রতি বছর অ্যাটলিস্ট 10% ডবল ডিজিটে গ্রোথ করতেছে ইপিএস এইরকম। তাইলে আমরা 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি ফেলি, কমপক্ষে 12%, 5 অথবা 10 বছরের অ্যাভারেজ, এনপিএলটা 5%-এর মধ্যে, এবং ইপিএসটা প্রতি বছর 10%-এ বৃদ্ধি পাচ্ছে, এইরকম যাচাইয়ের মধ্যে আপনি ঠকবেন না। তো চলুন আজকে যে ব্যাংকটা নিয়ে আমরা আলোচনা করব, ভিডিওর শেষের দিকে অবশ্যই ভালো করে দেখবেন, কারণ এই শেষের অংশটুকু না দেখলে আপনি কিন্তু প্রতারিত হবেন। কেন আমরা এই কথাটা বললাম, টোটাল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক। আমরা আমাদের যে যমুনা ব্যাংক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। নামটা খুবই সুন্দর, আমার নিজেরও পার্সোনালি এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই 2017 সাল থেকে, যদিও অতটা লেনদেন করা হয় না। তবে তাদের অনলাইন ব্যাংকিংটা কিছুটা ঝামেলার। তো তাদের নামের হিসাবে আসলে তারা অনলাইন ব্যবস্থাটাতে অতটা উন্নতি করতে পারেনি, অতটা ইজি করতে পারেনি। যদিও তারা বর্তমানে ট্রাই করতেছে অনলাইনে সবকিছু করার জন্য। 2001 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2005 সালে তারা শেয়ার বাজারে নিবন্ধিত হয়। বর্তমানে শাখা সংখ্যা এই 2026 সালের আপ টু ডেট 170টার মতো তাদের শাখা আছে, 114টার মতো তাদের উপশাখা আছে, এবং এদেরও এজেন্ট ব্যাংকিং আছে 58টা, লেটেস্ট নিউজ। এটা ছাড়া 365টা তাদের এটিএম বুথ আছে, গ্রাহক সংখ্যা 13 লক্ষ। তার মানে মোটামুটি বলতে পারি আমরা মাঝারি মানের একটা ব্যাংক। আর তাদের একটা, যদি বলি, যমুনা ফাউন্ডেশন আছে যেটার মাধ্যমে তারা সমাজ সেবামূলক কাজগুলো করে থাকে, যেটা নন প্রফিটেবল। তো এই ব্যাংকটাকে আমরা প্রাথমিক ধারণা বলতে পারি যে একটা মাঝারি মানের ব্যাংক, অতটা বড় না আবার একদম ছোট কিন্তু না। তার মানে গোটা বাংলাদেশের ভালো ভালো প্রতিটা জেলা উপজেলা এদের শাখা আপনি পেয়ে যাবেন। এখন রেগুলেটরি যদি দেখার চেষ্টা করি, যে বাংলাদেশ ব্যাংকের যে সিআরআর 4%-এর বাধ্যবাধকতা এটা তারা রাখতে পারে, এদিক থেকে তারা ঠিক আছে। এসএলআর যেটা 13%, এটাও তারা ডিফল্ট করে না, মোটামুটি ঠিক আছে। এটা ছাড়া এডিআর রেশিও যেটা আছে, লোন দেওয়ার যে অনুপাত, এটাও তারা মেনে চলে। তার মানে মোটামুটি বলতে পারি যে আমরা তারা বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুন এগুলা মেনে চলে। এটা ছাড়া ক্যাপিটাল অ্যাডেকুইসি রেশিওটাও, যেটা 12.5% রিকোয়ার্ড, সেটার উপরেই তাদের থাকে 15-16% পর্যন্ত, দিকটাও ভালো। এনপিএলটা তাদের হিসাব মতো 6.5%-এর মতো। তবে আমরা এই যমুনা ব্যাংক রিলেটেড শেষের দিকে কিছু রেড ফ্ল্যাগের কথা বলবো, যেগুলা মাথায় নিয়ে আপনি চাইলে শেয়ার কিনবেন। আর আমাদের আলোচনার মধ্যে আমরা যারা নর্মাল টাকা ডিপোজিট করবেন তাদেরকে রাখতেছি না, আপনি শেয়ার বাজারে শেয়ার কিনবেন কিনা সেই রিলেটেড জিনিসগুলাই রাখতেছি।
তো পদ্মা সেতুতে তারা যে ডিজিটাল যে ইলেকট্রনিক টোল প্লাজা লাগানো হয়েছে, তো পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে যমুনা ব্যাংকের চুক্তি, তার মানে গাড়ি অটোমেটিক যাবে, অটোমেটিক টাকা কাটবে, আর এইগুলা যমুনা ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হবে। এইটা একটা তারা ভালো দিক বলতে পারি। যেমন আমরা বিকাশে দেখেছিলাম যে বিভিন্ন সেতুর মধ্যে বিকাশের সাথে চুক্তি হয়েছিল। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি এই যমুনা ব্যাংকের আর কি কি আছে, তো এদের সাবসিডারি কোম্পানি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রোকারেজ হাউস, যমুনা ব্রোকারেজ হাউস, আর একটা হচ্ছে যে যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট, যেমন আইপিও বিভিন্ন প্রকার কিছু যাচাই বাছাই করার জন্য। যমুনা ফাউন্ডেশন এটা অলাভজনক, অর্থাৎ তারা সমাজসেবামূলক কাজের জন্য এই ফাউন্ডেশনটা করেছে। এরা ইসলামিক ব্যাংকিংও করে থাকে এবং নন ইসলামিক ব্যাংকিংও করে থাকে। মূলত ব্যাংকটা একটা সুদী ব্যাংক, তাদের ইসলামিক উইন্ডো আছে, আর অফশোর ব্যাংকিং অন্যান্য ব্যাংকের মতো এদেরও কিন্তু আছে, এদেরও এজেন্ট ব্যাংকিং দেওয়া আছে। তার মানে বলতে পারেন যে ব্যাংকিং ব্যবস্থার যা কিছু আছে সবই আছে মোটামুটি, বলতে পারি আমরা। এরপরে দেখার চেষ্টা করি যে ব্যাংকটার পারফরমেন্সটা, রিটার্ন অন অ্যাসেট যেটা আছে ROA, এটা 0.83%। একটা জিনিস মনে রাখবেন, আর আদর্শ মান হচ্ছে 1%। যদি 1% থাকে ওই ব্যাংকটাকে আমরা বলতে পারি যে ওই ব্যাংকটা তার কাছে যত অ্যাসেট আছে এগুলার ভালো ব্যবহার করতে পারতেছে। তো এই রিটার্ন অন অ্যাসেটের দিক থেকে এই ব্যাংকটা ফেল করছে, তো এটাকে আমরা ভালো ব্যাংকের ক্যাটাগরিতে নিতে পারবো না। রিটার্ন অন ইকুইটি যেটা আছে এইটা তারা 13% রেখেছে, এটাকে আমরা ভালো বলতে পারি, তবে এই ROE বিভিন্ন কারণে কিন্তু বৃদ্ধি পায়। তার যেই যদি ইন্টারেস্ট বৃদ্ধি পায় তাহলেও হইতে পারে, অথবা সে অ্যাসেট কমায়ও, রিটার্ন আর্নিংটা কমায়ও সে কি ROE-টা বৃদ্ধি করতে পারে। তো এই বেচারা রিটার্ন আর্নিং কমিয়ে ROE-টা বৃদ্ধি করছে, এটা একটা তার রেড ফ্ল্যাগ। তারপরেও 12% কিন্তু থাকে। ক্যাপিটাল এডিকুইসি রেশিওর ক্ষেত্রে তার আরো কিছু ডিক্লারেশনের সে তার অ্যানুয়াল রিপোর্টে দেয়নি, তারপরও তারা বলতেছে 16%-এর উপরে আছে, যেটা 12.5% হচ্ছে রিকোয়ারমেন্ট। আর্নিং পার শেয়ার তারা দেখাচ্ছে 3 টাকা 17 পয়সা। তো একটা জিনিস মনে রাখবেন, যমুনা ব্যাংকের অডিট রিপোর্ট নিয়ে ভেজাল আছে। তাই আমরা এই যতগুলা ব্যাংক আলোচনা করেছি, সম্ভবত আমরা উত্তরা ব্যাংকের একটা অডিটের ফি নিয়ে বলেছিলাম যে তার 17% ইপিএস বৃদ্ধি পাচ্ছে, কিন্তু 28% বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই বেচারা তো একদম সীমা লঙ্ঘন করে প্রতি বছর 100% উপরে করে অডিটর ফি বাড়াইছে। নর্মালি অডিটর ফি কেন বাড়ায় যারা জানেন না, আপনার ভিতরে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকে, তো অডিটররা যেটা করেন সেটা হচ্ছে তাদের ফিটা, ধরেন আপনি 1 লক্ষ টাকা অডিট করতেন, আপনি 2 লক্ষ টাকা নিচ্ছেন, আপনি সেটাকে আপনার শব্দের মার পেছে আপনি কি করেন, সেটাকে অমিট করে যান। পরবর্তীতে জিজ্ঞেস করলে আপনি হয়তো বলেন আপনার ভুল ছিল, মনে ছিল না, এইরকম। এখন আমরা যদি দেখার চেষ্টা করি এই ব্যাংকটার মধ্যে 45% শেয়ার হচ্ছে শেয়ার হোল্ডারদের। এর আগে আমরা ট্রাস্ট ব্যাংক দেখেছিলাম যেখানে 60% মালিকানা ছিল, এরপরে ব্যাংক এশিয়া দেখেছিলাম যেখানে 50% মালিকানা ছিল, আর আরেকটা ব্যাংক দেখলাম আমরা আজকে যমুনা ব্যাংক, যেখানে মোটামুটি 45% মালিকানা হচ্ছে যে ডাইরেক্টরদের। এই ব্যাংকটার অতীত অতটা সুখকর না, এখানে নানা প্রকার প্রতারণা, চেক জালিয়াতি, এটা ছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, এটা ছাড়া আওয়ামী লীগের 2 বিশিষ্ট এমপির আসলে ছেলেপেলেরাই এই ব্যাংকটা নিয়ন্ত্রণ করে। তো তাদের শিক্ষাগত যোগ্যতা 3rd ক্লাস থাকলে আসলে ব্যাংকের ডাইরেক্টর হওয়া যায় না, তারপরও ক্ষমতা জোরে তারা হয়েছে, তার মানে ব্যাংকটার অতীত অতটা স্বচ্ছ না। আমাদের কথা হচ্ছে আমরা দীর্ঘমেয়াদে থাকবো, একদম ক্রিস্টাল ক্লিয়ার নিড আছে ওই রকম ব্যাংকগুলোতে বিনিয়োগ করব, যেগুলো অলরেডি আমরা বলে দিয়েছি। তাদের সাবসিডারি 100% তাদেরই। রেড ফ্ল্যাগ গুলো এখন জাস্ট আমরা একটু বলে দিই, সেটা হচ্ছে যে তারা দেখাচ্ছে তাদের ল এনপিএল, বাট এই ল এনপিএল এর বিপরীতে তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে যে তারা সামান্য পরিমাণে এই যে 2%-এর, এটা তো সামান্য কয়েকদিন আগে সুযোগ দিল, এর পূর্বেও তারা কি করেছে নিয়ম বহির্ভূতভাবে ঋণকে রিশিডিউল করেছে, যার কারণে এই যে এনপিএলটা কম হয়েছে। মানে আগে নর্মাল নিয়ম ছিল 6 মাস পর্যন্ত যদি কিস্তি না দিত তাহলে এনপিএল হয়ে যাইতো, আর এখন নিয়ম হচ্ছে 3 মাস পর্যন্ত। তো ধরেন যে আপনার 10 কোটি টাকা আপনার কাছে পাবো, আপনি তার 2% দিয়ে আবার রিশিডিউল করে নিলেন, তো ওইটা এনপিএল থেকে চলে গেল। তো এইরকম তারা করে তাদের এনপিএলটা কম রেখেছে।
এখানে ডিসক্লোজার তারা অনেক কিছু দেয় নাই। 2 নম্বরে হচ্ছে নর্মালি দেখা যায় যে ভালো ব্যাংকগুলাও বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে পে আউট রেশিও 25-এর কমে, 30% তো খুব কমই আছে। কিন্তু এই ব্যাংকটা তারা 60%, 70% পর্যন্ত পে আউট রেশিও দিচ্ছে, যেটা কিছুটা ডাউটফুল। কারণ আপনার আশেপাশে আরো ভালো ব্যাংক যারা আছে এদের পে আউট রেশিওটা চাইতে এদের দ্বিগুণ। তো এইখানে কিছুটা ডাউটফুল। এটা ছাড়া ডিক্লাইন রিটেইন আর্নিং, নর্মালি ব্যাংকগুলার মূলধনই হচ্ছে মানুষের টাকা। তো তারা দেখা যায় যে নর্মালি কোনো ব্যাংকের রিটেইন আর্নিং কমে না। এখন তাদের ইপিএস বাড়তেছে, সব বাড়তেছে, কিন্তু রিটেইন আর্নিং তারা কমাচ্ছে আরও এইটা বেশি দেখানোর জন্য। তো এইটা আরেকটা তার ডাউটফুল জিনিস। তো আমরা যদি 2017 সাল থেকে তার ডিভিডেন্ড পের যদি দেখি, 22% ছিল স্টক, এরপরে 20% ক্যাশ, 15% ক্যাশ, 17.5% ক্যাশ, 17.5% ক্যাশ। 22-এ এসে তারা 17% ক্যাশ, 8.5% স্টক, 23-এ 17% ক্যাশ, 8.5% স্টক, 24-এ 17% ক্যাশ, 6.5% স্টক তারা দিয়েছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে জিনিসটা আমরা বলতেছিলাম যে ব্যাংকটার নেট প্রফিট অন ইনভেস্টমেন্ট যদি আমরা দেখি, যে দেখেন 2020 সালে 100% বৃদ্ধি পাইছিল 19 সালের তুলনায়। অডিটর ফি তারা 100% বৃদ্ধি করছে, অর্থাৎ 1 লাখ টাকা থাকলে 2 লাখ টাকা করছে। তার পরের বছর তাদের 78% বৃদ্ধি পাইছে, কিন্তু তারা 100% অডিটর ফি আবার বাড়াইছে, মানে 2 লাখটা 4 লাখ করছে। এর পরের বছর তাদের 86% তাদের ইন্টারেস্ট ইনকাম আসছে, মেইন যে ইনকাম, তারা অডিটর ফি প্রতি বছরই 100% করে বাড়াচ্ছে, 4 লাখটা 8 লাখ করছে। এরপরে তো তারা 104% যখন তাদের কি হইল আর্নিংটা আসলো, তারা 116% অডিটর ফি বাড়াইছে। এরপরে যখন 142% আসলো, তারা 166% অডিটর ফি বাড়াইছে কত বছরের তুলনায়। তাহলে আপনি চিন্তা করেন, যদি 1 লক্ষ টাকা থাকতো অডিটর ফি সাপোজ, তাহলে পরের বছর হয়ে গেল 2 লাখ, 2 লাখের পরে হয়ে গেল 4 লাখ, 4 লাখের পরে প্রায় 8.5 লাখ, 8.5 লাখের পরে প্রায় 17-18 লক্ষ টাকা। যেইটা অডিটর ফি এইরকম নেওয়ার মানে হচ্ছে এটা ইন্টারন্যাশনালি প্রুফ যে লাগাতার 5 বছরে যদি দেখা যায় অডিটর ফি গুলা বাড়াচ্ছে, তাহলে ওইখানে কিন্তু আছে। আর এই রিলেটেড যেই পত্রিকায় প্রকাশিত হয়েছে যে তাদের যে প্রফিট তারা দেখাচ্ছে, এটা আসলে প্রকৃত প্রফিট না। এনপিএল যেটা দেখাচ্ছে এটা আসলে তাদের প্রকৃত এনপিএল না। যদিও 2024-এ তারা বলেছে যে ডিসপ্রাইট ইনটেস্টিফাইড চ্যালেঞ্জ, যমুনা ব্যাংক ম্যানেজ ইট পোর্টফোলিও এফিসিয়েন্সি ক্লোজিং দ্য ইয়ার এনপিএল অফ 6.92%, হুইচ ইজ লোয়ার দেন দ্য ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 20%। কিন্তু তারা যেই কাজটা করেছে, যেটা বললাম যে কোনো প্রকার তথ্য তারা দেয় নাই, তারা রিশিডিউল করেছে এবং রিটেন অফ করেছে, অর্থাৎ খেলাপি ঋণ ওইটা বাদ দিয়েছে। ওই বাদ দেওয়ার কোনো তথ্যই কিন্তু তারা রাখে নাই। আর অডিটর সাহেব ওই ব্যাপারে কোনো কথাই কিন্তু তার অডিটে বলেন নাই। আর এই জন্য দেখবেন যে অডিটরদের বিরুদ্ধে কিন্তু যারা বিভিন্ন প্রকার প্রস্তুতি নেওয়াটা শুরু হয়েছে, বিভিন্ন প্রকার ভাবে মামলা হচ্ছে। কারণ আমরা নির্ভর করি অডিটরের উপর, আর ওই অডিটররা যদি গুরুত্বপূর্ণ তথ্যটা ওমিট করেন, যদিও তারা সরাসরি সেখানে ভুল তথ্য দেন না, তারা ওমিট করেন, মানে যেটা তাদের পালন করা দরকার ছিল সেটা তারা পালন করেন না। যেমন যে লাভেলো আইসক্রিম লোনের কথা ছিল, তারা সেটা উল্লেখই করে নাই। তো এটা অডিটরদের যোগসাজগ ছাড়া আসলে সম্ভব কিন্তু না। তাহলে যমুনা ব্যাংক এখন আপনি কিনবেন কি কিনবেন না, এটা আপনার উপর নির্ভর করে। তবে হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট করে লেনদেন করতে পারেন। তবে আমরা সাজেস্ট করি না যে যমুনা ব্যাংকটা, যদিও এই ক্যাটাগরি, এটা দীর্ঘমেয়াদে তার মালিকানার মধ্যে যেহেতু রাজনৈতিক প্রভাব ছিল, তো এই জন্য আপনি যদি ক্রয় না করেন সেটাই ভালো। তারা বর্তমানে ইপিএস দেখাচ্ছে, গত বছরে ইপিএস ছিল দেখেন 3.17, এবারের ইপিএস হচ্ছে 5.92। তো এবারও আশা করা যায় যে তারা মোটামুটি ওই যে 17.5%-এর মতো ক্যাশ এবং 12.5%-এর মতো সম্ভবত তারা দিবে। কিন্তু কথাটা হচ্ছে যে যেই দীর্ঘমেয়াদে আপনি এই ব্যাংকটার উপর বিশ্বাস করতে পারেন না। 40% হোল্ডিং আছে তাদের,
তো মোটামুটি এই ক্যাটাগরির বাকি সব ভালো আছে, বাকিটা আপনার ইচ্ছা। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরা। আর 2006 সাল থেকে সে 5 সালে আইপিও এসেছিল, 6 সাল থেকে লিস্টেড হয়েছে। এখন তার প্রাইস যদি আমরা দেখি, প্রাইস চলতেছে যে 23 টাকা, সর্বোচ্চ উঠেছিল 26 টাকা 2 পয়সা, সর্বনিম্ন 15 টাকা। তবে হ্যাঁ, যদি আপনি যখন কম দামে পাবেন, স্বল্প মেয়াদী ক্যাপিটাল গেইনের জন্য আপনি নিতে পারেন। যেমন এবারের যখন আপনার ডিভিডেন্ড দিয়ে দিবে, তারপরে নিয়ে যদি দেখেন যে যারা নিয়ে রেখেছেন 26%, কিছু না করেও 26% লাভ করতে পারতেছেন। তো এই জন্য আপনি চাইলে মোটামুটি যদি ট্রেডিং করতে চান এটার উপর করতে পারেন। তবে আমরা পার্সোনালি এই ব্যাংকটা দীর্ঘমেয়াদের জন্য সাজেস্ট করি না। আমরা যে ব্যাংকগুলো সাজেস্ট করেছি সেখানে আমাদের ক্রাইটেরিয়া ছিল গত 10 বছরে 12% করে আরওইর প্রয়োজন হবে, যেটা এই ব্যাংক ফেল করেছে। আর ওইটার মধ্যে ছিল আমাদের সিটি ব্যাংক, ওটার মধ্যে ছিল আমাদের উত্তরা ব্যাংক, ওটার মধ্যে ছিল প্রাইম ব্যাংক, ইবিএল, এটা ছাড়া পূবালী ব্যাংক। তো ওই ভিডিওগুলো দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।